ঠিক আছে, যাতে তারা এক হয়ে আবার ব্রিটিশদের বিরুদ্ধে যাতে লড়াই করে। তো খিলাফত আন্দোলনের নেতাবর্ষ জুড়ে কিন্তু সেই সময় অসহযোগ আন্দোলন এক বিরাট বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু একটা ছোট্ট ঘটনা হয়ে যায় যার ফলে এই আন্দোলনটাকে প্রত্যাহার করতে হয়। সেটা হচ্ছে ভারতবর্ষে কোনো আইন পাশ হয় কোথা থেকে? পার্লামেন্ট থেকে। তো তখন আইন পাশের জন্য যেতে হবে কোথায়? যেতে হবে ব্রিটিশ পার্লামেন্টে। কিন্তু নেহেরু রিপোর্টের বিরোধিতা করে বলে যে না, কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস না, আমাদের পূর্ণ স্বরাজ চাই, অর্থাৎ নাই। তাই কি করলো? তাই গো ব্যাক সাইমন স্লোগান দিল, গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন। গোলটেবিল বৈঠকের পিছনে একটা প্রেক্ষাপট আছে। কি সেই প্রেক্ষাপট? ঠিক আছে, ওরা কি করে এবার সমাজের উচ্চবর্ণ আর সমাজের দলিত শ্রেণী এই দুইটার মধ্যে ভেদাভেদ করতে চায়। এই জন্য ওয়েলকাম, আজকে চলে এলাম ইতিহাসের আরেকটা টপিক নিয়ে, যেটা তোমাদের ক্লাস 12-এর 4th সেমে রয়েছে। আমরা ক্লাস 12-এর 4th সেমে ইউনিট 3-তে দেখেছিলাম মহাবিদ্রোহ 1857, সেটা আমরা কমপ্লিট করেছি। ইউনিট 4টা আমরা শুরু করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে আলিগড় আন্দোলন, মুসলিম লীগ। ঠিক আছে, আজকে আমরা যেটা দেখব সেটা হলো হিন্দু মহাসভা এবং বিভিন্ন ছোট ছোট ঘটনা ছিল। ঠিক আছে, যেমন নেহেরু রিপোর্ট, তারপর জিন্নার 14 দফা, ঠিক আছে, তারপর লাহোর অধিবেশন, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন। এই ঘটনাগুলো নিজেরা এক একটা বিশাল বড় বড় কিন্তু, ঠিক আছে, যা ভারতের স্বাধীনতাতে বিশেষভাবে প্রভাব ফেলেছিল। কিন্তু আমরা তোমাদের এই অধ্যায়ে যখন পড়তে যাই তখন এই ঘটনাগুলোকে ছোট ছোট আকারে, ঠিক আছে, এদের মূল কথা কি ছিল, এরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছিল, সেগুলো আমরা জাস্ট দেখব। ঠিক আছে, কারো যদি মনে হয় যে যে তোমরা পৃথকভাবে পড়তে চাও, ফর এক্সাম্পল নেহেরু রিপোর্ট তোমরা পৃথকভাবে পড়তে চাও, তাহলে তোমরা পড়তে পারো। অসহযোগ আন্দোলন পৃথকভাবে পড়তে চাও, পড়তে পারো। খিলাফত আন্দোলন পৃথকভাবে পড়তে চাও, পড়তে পারো। ঠিক আছে, চাইলে পড়তে পারো। কিন্তু তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারে সেগুলো থেকে পৃথক কোনো কোশ্চেন কিন্তু আসবে না। ঠিক আছে, সেই ঘটনাগুলো তোমাদের জানা থাকলেই হবে। বাই চান্স যদি কখনো 3 নাম্বারের কোশ্চেন চলে আসে, ঠিক আছে, লেজুর, তাহলে যাতে তোমরা লিখতে পারো। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আলিগড় আন্দোলন আমাদের অলরেডি হয়ে গেছে এবং আজকে যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে হিন্দু মহাসভা। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি যে আলিগড় আন্দোলন কি ছিল। দেখো, তোমাদেরকে যদি একটু আমি আগের পিডিএফ গুলো দেখাই, এখানে তোমরা দেখতে পারবে যে আমরা অলরেডি আলিগড় আন্দোলন, ঠিক আছে, এবং ন্যাশনালিজম, সেপারেটিজম, ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসিটা চালাচ্ছিল। হিন্দু মুসলিমকে ভাগ করে দিল, ঠিক আছে। তারপর হচ্ছে এই পাকিস্তানের দাবি করছিল, প্রেক্ষাপটটা আমরা দেখেছিলাম। আলিগড় আন্দোলনের সুযোগ নিয়েছিল সৈয়দ আহমেদ খানের নাম দেখেছিলাম। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আলিগড় আন্দোলন, ঠিক আছে, এটা আমরা দেখেছিলাম। মুসলিম সমাজের রাজা রামমোহন রায় কি বলা যায় সৈয়দ আহমেদ খানকে? 1887-র আগে এবং পরে সৈয়দ আহমেদ খানের দুটো রূপ। কংগ্রেস বিরোধী ছিলেন, ঠিক আছে, এবং তিনি পরবর্তীকালে ব্রিটিশদের আনুগত্য পাওয়ার জন্য তাদের বিভিন্ন কাজকে সমর্থন করে এবং ব্রিটিশরা সেই সুযোগকে কাজে লাগায়। বঙ্গভঙ্গ, ঠিক আছে, তারপর হচ্ছে আগা খাঁর কথা আমরা শুনেছিলাম, যেখান থেকে এই মুসলিম লীগ তৈরি হলো, ঠিক আছে, এবং আমরা দেখেছিলাম যে সলিমুল্লাহ খানের কথা, ঠিক আছে। তারপর আমরা মুসলিম লীগের জন্ম দেখেছিলাম, তারপরে আমরা তার ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম এবং সর্বোপরি আমরা দেখেছিলাম যে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগ একটা পৃথক দল হিসেবে তৈরি হয়, ঠিক আছে। তারপর আমরা এই ডিভাইডটা আবার গাঢ় হয়েছিল সেটা দেখেছিলাম। চরমপন্থী নরমপন্থীরা ভাগ হয়ে যায়, মর্লেমিন্টো রিফর্মস আসে, ঠিক আছে। তারপর আমরা ব্রিটিশদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল যখন তারা 1911-র পর একসঙ্গে হচ্ছিল, কারণ 11-তে বঙ্গভঙ্গ রোধ হলো। তারপর আমরা দেখেছিলাম 1916-তে লখনৌ চুক্তিতে হিন্দু মুসলিম এক হয়ে গেল, ঠিক আছে, চরমপন্থী নরমপন্থী এক হয়ে গেল এবং সর্বশেষ আমরা দেখেছিলাম আগস্ট অফার বা মন্টেগু অফার। এই পর্যন্ত আমরা আগের ক্লাসে কিন্তু দেখেছিলাম, ঠিক আছে। আজকে তাহলে যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো হিন্দু মহাসভা। ক্লিয়ার? তো দেখো, হিন্দু মহাসভা আমরা জানি যে হিন্দু মহাসভার নামটা শুনেই বোঝা যাচ্ছে যে হিন্দুদের কোনো একটা সভা। দেখো, আলিগড় আন্দোলন, মুসলিম লীগ, ঠিক আছে, কি করছে? যে মুসলিমদের স্বার্থের জন্য কিন্তু কাজ করছে, তাই তো? এদিকে অপরদিকে হিন্দু নেতারা, ঠিক আছে, নিজেদের স্বতন্ত্রতা ধরে রাখার জন্য বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারাও কি করে? তারাও হিন্দু মহাসভা তৈরি করে। আমরা মুসলিম লীগ দেখেছিলাম যে 1906 সালে, আলিগড় আন্দোলন দেখেছিলাম 1875 সালে, কিন্তু হিন্দু মহাসভা এক্স্যাক্ট কোনো কিন্তু সাল নেই। কতগুলো টুকরো টুকরো ঘটনা নিয়ে হিন্দু মহাসভা কিন্তু গড়ে ওঠে। আচ্ছা, যেমন একটা কারণ ছিল যে আর্য সমাজের শুদ্ধি আন্দোলন। আমরা জানি যে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, যে আর্য সমাজ প্রতিষ্ঠা করছিল। তো তার একটা আন্দোলন ছিল, সেটা হচ্ছে শুদ্ধি আন্দোলন। অর্থাৎ যেই সমস্ত হিন্দুরা ইসলাম ধর্মে বা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে ফেলেছে তাদেরকে শুদ্ধ করে ফিরিয়ে আনা, ঠিক আছে, হিন্দুদের সংস্কার করা, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, এটা ছিল শুদ্ধি আন্দোলনের প্রধান উদ্দেশ্য। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন এই আন্দোলনের প্রণেতা। আচ্ছা, তারপরে আমরা দেখেছিলাম যে গো হত্যার চক্রান্ত। আমরা 1857 সালে যখন আমরা শেষ মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে দেখি, তখন তিনি কি করেছিলেন? তিনি গো হত্যা কিন্তু নিষিদ্ধ করেছিলেন।
ঠিক আছে। কিন্তু ব্রিটিশরা কি চাইতো, ব্রিটিশরা সবসময় হিন্দু মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে চাইতো। তারা কি করে, তারা গোহত্যা নিজেদের স্বার্থে করে, ঠিক আছে, কারণ তারাও কিন্তু ইউজ করতো, নিজেদের স্বার্থে করে নাম দিয়ে দেয় কিন্তু মুসলিমদের, এবং হিন্দু মুসলিমকে আবার তারা কিন্তু লাগিয়ে দেয়, একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লাগিয়ে দেয়। তো ওই শুদ্ধি আন্দোলন, হিন্দু মহাসভা তৈরির পিছনে একটা কারণ ছিল, গো হত্যা চক্রান্ত এটাও একটা কারণ ছিল। এর ফলে দেখো হিন্দু মুসলিম আগে এইরকম ছিল এবং পরবর্তীকালে এইরকম হয়ে যায়। আচ্ছা, তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন কর্মসূচি। এই হিন্দু মহাসভা তৈরির পেছনে বিভিন্ন কর্মসূচিগুলো ছিল, অর্থাৎ আমি আগেই বললাম যে হিন্দু মহাসভার নির্দিষ্ট কোনো ডেট নেই, অনেকগুলো কর্মসূচি হয়েছে যেগুলোকে আমরা একত্রে হিন্দু মহাসভা বলতে পারি। যেমন প্রথমেই যদি দেখি আমরা, তাহলে আমরা দেখব যে ১৯০১ সালে দ্বারভাঙার মহারাজার সভাপতিত্বে দিল্লিতে একটি হিন্দু সভা হয়। ক্লিয়ার। ১৯০২ সালে বিভিন্ন হিন্দু সংগঠন একত্রিত হয়ে ভারত ধর্ম মহামণ্ডল গঠন করে। ক্লিয়ার। আচ্ছা, ১৯০৯ সালে পাঞ্জাবে প্রাদেশিক হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯১০ সালে এলাহাবাদে সর্বভারতীয় হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়। ১৯১৫ সালে মদন মোহন মালব্যের উদ্যোগে সারা ভারত হিন্দু মহাসভা কিন্তু প্রতিষ্ঠিত হয়। তো অনেকগুলো কর্মসূচিকে একত্রে আমরা বলতে পারি হিন্দু মহাসভা। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি যে ১৯১৪তে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু হয়েছিল। ঠিক আছে? আমরা হিন্দু মহাসভাটা শেষ করলাম। এবার আমরা যাচ্ছি নতুন একটা আন্দোলনে। সেই আন্দোলনের নাম হলো খিলাফত আন্দোলন। তো ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর কি করে ব্রিটিশরা তোমার তুর্কিতে, কারণ তুর্কি ছিল সম্পূর্ণভাবে একটা ইসলামিক কান্ট্রি, সেই তুর্কির ক্ষমতা ছিল হচ্ছে খলিফার হাতে। তো ব্রিটিশরা কি করে, খলিফার সমস্ত ক্ষমতাকে কেড়ে নেয়, ঠিক আছে, কেড়ে নিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে, মানে তাকে সিটে বসায় রাখে কিন্তু তার সমস্ত পাওয়ারটাকে নিয়ে নেয়। এর ফলে কি হয়, তুর্কির মুসলিমরা যেমন খেপে যায়, ওই রকমই ভারতে যেই সমস্ত মুসলিম ছিল তারাও কিন্তু খেপে যায়। ক্লিয়ার হলো? এর ফলে তুর্কি এবং ভারতের মুসলিমরা একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে খিলাফত আন্দোলন কিন্তু ঘোষণা করে ১৯১৯ সালে। খিলাফত মানে খিলাফ, ব্রিটিশদের খিলাফে যাওয়া, ব্রিটিশদের বিরুদ্ধে যাওয়া। ক্লিয়ার হলো? তো এই আন্দোলনটাকে আবার কাজে লাগায়, ভালো কাজে লাগানোর চেষ্টা করে হচ্ছে তোমার গান্ধীজি। গান্ধীজি এই খিলাফত আন্দোলনকে পূর্ণভাবে সাপোর্ট করছিল এবং এই খিলাফত আন্দোলনের প্রেসিডেন্ট কিন্তু নিযুক্ত হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। এই খিলাফত আন্দোলনের মাধ্যমে গান্ধীজি চেয়েছিল যে এই সূত্রে যাতে হিন্দু মুসলিম এক হয়ে যায়, ঠিক আছে, যাতে তারা এক হয়ে আবার ব্রিটিশদের বিরুদ্ধে যাতে লড়াই করে। তো খিলাফত আন্দোলনের নেতা ছিল, লিডার ছিল শওকত আলী এবং লিয়াকত আলী, ঠিক আছে, আর প্রেসিডেন্ট ছিল হচ্ছে গান্ধীজি। তো এই খিলাফত আন্দোলনে পরবর্তীকালে আমরা দেখবো যে খিলাফত আন্দোলনে গান্ধীজি চলে যাওয়ার দরুন অনেকে গান্ধীজিকে ঠিক আছে দেখতে পারে না, অনেক হিন্দু গান্ধীজির সম্পর্কে অনেক মানে খারাপ চিন্তা করে, ঠিক আছে, গান্ধীজি কেন মুসলিমদেরকে সাপোর্ট করলো, কিন্তু গান্ধীজির উদ্দেশ্য কিন্তু ছিল হিন্দু মুসলিমকে এক করা। ক্লিয়ার হলো খিলাফত আন্দোলন? আচ্ছা, তারপর আমরা দেখি ১৯২০ সালে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট। অসহযোগ আন্দোলন উদ্দেশ্য মেনলি ছিল, কারণ আমরা দেখেছিলাম যে ১৯০৫-এ বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য সেই সময় দেখা দিল স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন। তো ওই রকমই ছিল অসহযোগ আন্দোলন ১৯২০-তে। ব্রিটিশদের কোনো কর্মকাণ্ডে যাতে ভারতীয়রা কোনো রকম সহযোগিতা না করে, সেটাই ছিল এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, এই আন্দোলনের প্রণেতা ছিলেন কে? গান্ধীজি ছিলেন এই আন্দোলনের প্রণেতা, এবং তার একটাই শর্ত ছিল যাতে এই আন্দোলন কোনোভাবেই হিংসাত্মক বা আক্রমণাত্মক না হয়, এটা ছিল তার প্রধান শর্ত। এবং সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু সেই সময় অসহযোগ আন্দোলন এক বিরাট বড় ভূমিকা নিয়েছিল। কিন্তু একটা ছোট্ট ঘটনা হয়ে যায় যার ফলে এই আন্দোলনটাকে প্রত্যাহার করতে হয়, সেটা হচ্ছে ১৯২২-এর চৌরি চৌরা ঘটনা। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা থানাতে উত্তেজিত জনতা, ঠিক আছে, আগুন ধরিয়ে দেয়। এর ফলে ২০ থেকে ২২ জন পুলিশ কর্মী মারা যায় এবং সমস্ত থানাটাই পড়ে যায়। তো এই হিংসাত্মক ঘটনার তীব্র বিরোধিতা করে গান্ধীজি, কারণ গান্ধীজি কি চেয়েছিল? অহিংসা। গান্ধীজি কি চেয়েছিল? গান্ধীজি শান্তি চেয়েছিল। ঠিক আছে, তো এটার বিরোধিতা করেই গান্ধীজি কি করে ১৯২২ সালেই এই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে দেয়। এর ফলে কি হয়? এর ফলে সারা ভারতবর্ষে আমরা দেখতে পারি যেই আন্দোলনটা একেবারে মানে সারা ভারতবর্ষব্যাপী এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনটা একেবারে থিত হয়ে যায়, ঠিক আছে, গান্ধীজির প্রত্যাহারের জন্য। এবং পরবর্তীকালে আমরা দেখতে পারি যে ১৯২৩ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই গান্ধীজির প্রত্যাহারে রাগ করে, ঠিক আছে, তারা সর্বতভাবে চেষ্টা করছিল এই আন্দোলনটা সফল করার জন্য। তো তারা না খেপে যায়, ঠিক আছে, গান্ধীজির এই প্রত্যাহারে, যে এইটুকু ছোট ঘটনার জন্য আপনি এই আন্দোলনটাকে প্রত্যাহার করে দিলেন। এর জন্য তারা ১৯২৩ সালে কি করে, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে ১৯২৩ সালে। ১৯২২ সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেয়, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য দল প্রতিষ্ঠা করে, ঠিক আছে। তো এই স্বরাজ্য দলেই মতিলাল নেহেরু, যে কিনা জওহরলাল নেহেরুর পিতা,
তিনি কি করে, তিনি একটা রিপোর্ট পেশ করে যেটাকে আমরা নেহেরু রিপোর্ট 1928 বলে জানি। সেখানে তিনি অনেকগুলো দাবি করেছিলেন, তার মধ্যে কয়েকটা হলো যে ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ ভারতবর্ষকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। ডোমিনিয়ন স্ট্যাটাস মানে হচ্ছে যে ব্রিটিশরা ভারতীয়দের ভারতবর্ষকে স্বাধীন তো করবে, কিন্তু ভারতের দায়িত্বটা ব্রিটিশদের হাতে থাকবে। বোঝা যাচ্ছে? তো এটা মানে এরকম ছিল ব্যাপারটা যে এখন যেমন ভারতবর্ষে কোনো আইন পাস হয় কোথা থেকে, পার্লামেন্ট থেকে। তো তখন আইন পাসের জন্য যেতে হবে কোথায়, যেতে হবে ব্রিটিশ পার্লামেন্টে, কিন্তু ভারতীয়রা স্বাধীন, মানে এইরকম একটা ব্যাপার ছিল। তো পরবর্তীতে গিয়ে দেখি এটার বিরোধিতা করা হয়। তো নেহেরু রিপোর্টে কি বলে, ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, ফান্ডামেন্টাল রাইটস, ভারতীয়দের কিছু ফান্ডামেন্টাল রাইটসকে সংবিধানে যোগ করতে হবে, কারণ সেই সময় আমরা দেখতে পারি যে সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট তৈরির একটা পরিকল্পনা চলছিল। তো যাই হোক, তারপর ডিভিশন অফ পাওয়ার, ঠিক আছে, সেন্টার অ্যান্ড স্টেটস, নো সেপারেট ইলেক্টর, কোনো পৃথক নির্বাচন হবে না, ঠিক আছে, এই জিনিসগুলো নেহেরু রিপোর্টের মধ্যে ছিল, ঠিক আছে। এবং পরবর্তীকালে আমরা দেখি যে 1929 সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে, ঠিক আছে, মতিলাল নেহেরুর ছেলে জওহরলাল নেহেরু এই নেহেরু রিপোর্টের বিরোধিতা করে বলে যে না, কোনো ডোমিনিয়ন স্ট্যাটাস না, আমাদের পূর্ণ স্বরাজ চাই, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা চাই। ক্লিয়ার হলো? তো জওহরলাল নেহেরু এই দাবিটা করে এবং কি করে, 26শে জানুয়ারি তারিখে এই 1929-এর 1930-এর 1929-এ তো বললো যে পূর্ণ স্বরাজ চাই, তো 1930-এর 26শে জানুয়ারি তারিখেই জওহরলাল নেহেরু কি করে, প্রথম পতাকা উত্তোলন করে দেয়, প্রথম পতাকা উত্তোলন করে দেয়, যেটাকে আমরা বলি ভারতের প্রথম স্বাধীনতা দিবস 1930-এর 26শে জানুয়ারি। এবং এই 26শে জানুয়ারি দিনটাকে স্মরণ করে রাখার জন্যই কিন্তু ভারতের সংবিধান কি 1950-এর 26শে জানুয়ারি ভারতবাসীদের সামনে প্রকাশ করা হয়, বা রিপাবলিক ডে আমরা যেটাকে বলছি। অথচ সংবিধান কিন্তু 1949-এর 26শে নভেম্বর তৈরি করা হয়েছিল, শুধুমাত্র 2 মাস ওয়েট করা হলো ওই 26শে জানুয়ারি দিনটাকে পাওয়ার জন্য। ক্লিয়ার হলো? তাহলে এটাই ছিল লাহোর অধিবেশন। আচ্ছা, এরপরে আমরা কি দেখি, এরপরে আমরা দেখি যে নেহেরু রিপোর্টের কথা বললো, তো এবার জিন্নাও কিছু বসে থাকবে নাকি? জিন্না ভাবছে যে না না, আমাকেও তো কিছু বলতে হবে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য। ও কি করলো, ও 14 দফা দাবি পেশ করলো। সেই 14 দফা দাবির মধ্যে কয়েকটি হলো, মুসলিম শিক্ষা, সংস্কৃতি এবং স্বার্থকে সংরক্ষণ করতে হবে, আইনসভায় মুসলিমদের শাসনকে সংরক্ষণ করতে হবে, পৃথক নির্বাচন করতে হবে, যেটা মতিলাল নেহেরু কিন্তু এটা বলেনি, পৃথক নির্বাচনকে কিন্তু সাপোর্ট করেনি। তো এ কি করলো, এ বললো যে না, পৃথক নির্বাচন করতে হবে। আর দেখো কি বললো, বালুচিস্তান এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সাংবিধানিক সংরক্ষণ দিতে হবে। অর্থাৎ দেখো ওই সাইডটাতে যেই দিকে মুসলিম সম্প্রদায়টা বেশি, ঠিক আছে, সেই দিকটাতে, অর্থাৎ বালুচিস্তান, তারপরে ওইদিকে পাঞ্জাব, ঠিক আছে, রাজস্থান, ওই সাইডটাতে, উত্তর পশ্চিম সাইডটাতে ও কি চাচ্ছে, সাংবিধানিক সংরক্ষণ চাচ্ছে। তো জিন্নার 14 দফা দাবি ছিল এগুলো, এবং এছাড়াও অনেক কিছু রয়েছে। আচ্ছা, তোমরা চাইলে আলাদা করে পড়তে পারো। আচ্ছা, এরপরে কি আছে, গোল টেবিল বৈঠক। আমরা জানি যে লন্ডনে সেই সময় গোল টেবিল বৈঠক হয়েছিল, 1930-এ হয়েছিল, 31-এ হয়েছিল এবং 32-এ হয়েছিল। লন্ডনে গোল টেবিল বৈঠক হয়েছিল। এই দেখো গান্ধীজিকে আমরা দেখতে পাচ্ছি, গোল টেবিল বৈঠক। কিন্তু এই গোল টেবিল বৈঠকের পিছনে একটা প্রেক্ষাপট আছে। কি সেই প্রেক্ষাপট? দেখো, 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। কেন আসে? কারণ মন্টেগু চেমসফোর্ড, ঠিক আছে, 1919 সালে মন্টেগু চেমসফোর্ড যে আইনটা হয়েছিল, সংস্কার আইনটা হয়েছিল, সেটার পর্যালোচনা করার জন্য 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে আসে। ঠিক আছে, কিন্তু সাইমন কমিশনে 7 জন সদস্য ছিল। সেই 7 জন সদস্যের মধ্যে একজনও ভারতীয় ছিল না। বোঝা যাচ্ছে? অর্থাৎ ভারতের বিভিন্ন দিককে পর্যালোচনা করা হবে, অথচ সেই কমিশনে কোনো ভারতীয় সদস্য থাকবে না, এটা ভারতীয়রা মেনে নিতে পারে নাই। তাই কি করলো, তাই গো ব্যাক সাইমন স্লোগান দিল, গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন। ক্লিয়ার হলো? আচ্ছা, তো সাইমন কমিশন কি করে পরবর্তীকালে, সাইমন কমিশন পরবর্তীকালে 1930 সালে যখন লন্ডনে তার রিপোর্টটা পেশ করে, তখন সেই রিপোর্টটাকে পর্যালোচনার জন্য ব্রিটিশ পার্লামেন্ট কি করে, এবার ভারতীয়দেরকে ডাকে। ঠিক আছে, যে আসো তোমাদের সামনে রিপোর্টটা পর্যালোচনা করবো। সেটাকেই আমরা বলছি কি, সেটাকেই আমরা বলছি হচ্ছে এই গোল টেবিল বৈঠক। তো 1930-এর যে গোল টেবিল বৈঠকটা ছিল না প্রথম, সেটাতে কিন্তু গান্ধীজি যান নাই। ঠিক আছে, গান্ধীজি পরের দুটাতে গেছিল। তো 3টা গোল টেবিল বৈঠকেই কারা কারা ছিলেন, তেজ বাহাদুর সাপড়ু এবং B.R. আম্বেদকর, 3টা গোল টেবিল বৈঠকেই কিন্তু ছিল। তো গান্ধীজি কেন প্রথম গোল টেবিল বৈঠকে যায় নাই? তার কারণ 1930-এর 12ই মার্চ আমরা দেখতে পারি লবণ আইন ভঙ্গ আন্দোলন, ঠিক আছে, সবরমতী থেকে দান্ডি পর্যন্ত, যেটাকে আমরা দান্ডি অভিযান হিসাবে কিন্তু জানি। তো এই ছিল গোল টেবিল বৈঠক সম্পর্কে সংকীর্ণ ধারণা। আচ্ছা, তারপরে দেখো 1931 সালে আরউইন ও গান্ধী চুক্তি হয়। ঠিক আছে, মানে গান্ধীজি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যাওয়ার আগে
খুব চালাক ছিল তো গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যাওয়ার আগে আরউইনের সঙ্গে, লর্ড আরউইনের সঙ্গে একটা চুক্তি করে। সেখানে ও 11টা ডিমান্ড রাখে। ওই যে ভগৎ সিংকে যে ফাঁসি দেওয়া হবে, এরকম এরকম অনেকগুলো ডিমান্ড রাখে যে ভগৎ সিংকে যাতে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? তারপর হচ্ছে যারা বন্দী আছে ভারতীয় তাদেরকে যাতে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে? তো এরকম অনেকগুলো ডিমান্ড রাখে এবং ওই ডিমান্ডটা ব্রিটিশরা প্রথমে বলছে আচ্ছা ঠিক আছে তুমি গোলটেবিল বৈঠকে আসো, তোমার ডিমান্ড আমি শুনবো। তো ওই জন্য ও দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গেছিল। তো এই জন্য আবার অনেক ভারতীয়, ঠিক আছে, নাথুরাম গোডসেকে সাপোর্ট করে যে না নাথুরাম গোডসে যা করছে ঠিকই করছে। কিন্তু ভাই বোঝো যে গান্ধীজি কেন করছিল কাজগুলো। গান্ধীজি কোনো কিছুই চটজলদি কিন্তু নিত না। ওর কাজগুলোর পিছনে অবশ্যই ভারতীয়দের একটা স্বার্থ ছিল, ভারতীয়দের ভালোর জন্যই কিন্তু এই কাজগুলো করছিল। ক্লিয়ার হলো? তো এই ছিল গোলটেবিল বৈঠক। আচ্ছা এরপরে আমরা দেখি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, ঠিক আছে, কমিউনাল অ্যাওয়ার্ড 1932। রামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে, কি করে ভারতবর্ষে আবার ডিভাইড অ্যান্ড রুলটাকে চালাতে চায়। দেখো প্রথমে ওরা করলো মুসলিম এবং হিন্দুদের মধ্যে, সফল কিন্তু হয়েছিল। নরমপন্থী চরমপন্থীদের মধ্যে করলো কিন্তু সেটাতে সফল হয়নি। তো যাই হোক ওরা কি করে, ওরা বলে যে না সাম্প্রদায়ের ভিত্তিতে আমরা আবার বাটোয়ারা করব, ঠিক আছে। ওরা কি করে এবার সমাজের উচ্চবর্ণ আর সমাজের দলিত শ্রেণী এই দুইটার মধ্যে ভেদাভেদ করতে চায়। এই জন্য কি করে সমাজের দলিত শ্রেণীদেরকে ওরা রিজার্ভেশন দিয়ে দেয়। যেমন এখন আমরা অনেক রিজার্ভেশন দেখতে পারি, এসসি এসটি ওবিসি, ঠিক আছে, ইডাব্লিউএস। তো এরকম ভাবে ওরা রিজার্ভেশন দিয়ে দেয় এবং এই রিজার্ভেশনটার চরম বিরোধিতা করে হচ্ছে গান্ধীজি। গান্ধীজি বলে যে না এইভাবে রিজার্ভেশন দিলে তো আবার সেই ডিভাইড করাই না হচ্ছে, ভারতীয়দেরকে ঐক্য কোথায় করা হচ্ছে, ডিভাইড করাই তো হচ্ছে। কিন্তু বি আর আম্বেদকর এই রিজার্ভেশনটাকে সাপোর্ট করে। এই জন্য আমরা দেখতে পারি যে বি আর আম্বেদকরের সঙ্গে গান্ধীজির একটু কি মত পার্থক্য দেখা দেয়। পরবর্তীকালে আমরা আবার দেখতে পারি যে পুনা চুক্তি হয়। পুনা চুক্তিতে এই গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে কি হয়, একটা চুক্তি স্বাক্ষরিত হয় যে এই ভাবে, ঠিক আছে, তারা রিজার্ভেশন দিচ্ছে দিক, তো সমাজের নিচু শ্রেণীকেও উপরে ওঠানোর প্রয়োজন। তো যাই হোক এইভাবে গান্ধীজি পরবর্তীকালে মেনে নেয়। তো এই ছিল বিভিন্ন ছোট ছোট ঘটনা। তোমরা চাইলে পরে এই প্রত্যেকটা ঘটনাকে আলাদাভাবে পড়তে পারো, ঠিক আছে।